পশ্চিমবঙ্গ বিধানসভায় আরেকবার প্রমাণিত হলো। এর আগে আমি বলেছিলাম যে লাইভ টেলিকাস্ট হলে মুখ্যমন্ত্রীর ভাষা, রুচি এবং তার প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে মানুষের একটা ধারণা হতে পারে। আর আজকে তিনি ছিলেন না, কিন্তু তার মন্ত্রী পার্ষদ এবং পরিষদ এবং বিধায়করা ছিলেন। তাদের মন্ত্রীরা ভারতীয় জনতা পার্টির বিধায়কদের প্রশ্নের সামনে কিংবা আলোচনার সময় ভারতীয় জনতা পার্টির বিধায়কদের তোলা প্রশ্নে কতখানি নাকানি চুবানি খান, সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে। আমি ডক্টর অশোক লাহিড়ী এবং কাঞ্চনদা সুব্রতদাকে সাথে নিয়ে এই প্রেস কনফারেন্স করছি। আমার পরে ডক্টর লাহিড়ী বলবেন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের উপরে উনি আমাদের মুখ্য আলোচক ছিলেন। তার আগে আমি শুধু দুটো বিষয় আপনাদেরকে অতি সংক্ষেপে তুলে ধরব। প্রথম কথা, আপনারা শুনলেন যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, তার জবাব দিতে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়া গভর্নেন্স এবং আজকে ডিজিটাল ইন্ডিয়ার বিভিন্ন কথা বলছিলেন, অথচ এই মন্ত্রী মহোদয়া পরিবেশ দপ্তর চালাতে গিয়ে ওনার কাছে যখন আমি তথ্য চাইলাম, তিনি হোঁচট খেতে খেতে বললেন আমাদের কাছে এই তথ্য নেই। যারা পরিবেশ নিয়ে আলোচনা করেন তাদের উদ্দেশ্যে জানাই যে 31শে মার্চ 2019 সাপেক্ষে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় জেলায় জলাশয়ের সংখ্যা কত এবং তাদের কত আয়তন ছিল। উত্তরে সরকার জানায় মোট জলাশয়ের 797টি এবং মোট আয়তন হলো 1,07,925 হেক্টর। দক্ষিণ 24 পরগনায় 752টি, যাদের এরিয়া জলাশয়ে 2.52 হেক্টর ও তার বেশি, তার মোট আয়তন হলো 1,88,933। আমি মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করলাম 2010 সালের তথ্য আজকে আপনি 2025 সালে দিচ্ছেন, তাহলে এই 14-15 বছরে আমাদের এখানে জলাশয়ে কত আছে, তার আয়তন কত? মন্ত্রী মহোদয়ের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। আমার মনে হয় এখানে মন্ত্রী মহোদয়া ডিজিটাল ইন্ডিয়া বা এই ডিজিটাল যুগে ডিজিটালি সমস্ত দপ্তরের তথ্য পরিবেশ দপ্তরে নিয়ে আসবার ক্ষেত্রে তিনি কি উদ্যোগ নিয়েছেন, সেটা মনে হয় ভাবার বিষয় রয়েছে। এবার আমি দ্বিতীয় প্রশ্ন করেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম স্বনামধন্য ব্যক্তি জয়ন্ত সিং কামারহাটি বিধানসভায় জলাশয় বুঝিয়ে তিনি 4তলা বাড়ি বানিয়েছিলেন। তো সেই জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার ব্যাপারে পরিবহন দপ্তর ওনারা কি ভূমিকা নিয়েছেন? আবার মন্ত্রী হোঁচট খেয়ে বললেন যে মৎস্য দপ্তর এগুলো দেখছে, পুলিশ এগুলো দেখছে, ওনার কাছে এই তথ্য নেই। তারপরে আমি যখন তৃতীয় প্রশ্ন করলাম যে আমি জানতে চেয়েছিলাম যে জমির চরিত্র বদল করলে তাহলে তাদের উপরে কি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, মন্ত্রী মহোদয়া জানালেন মৎস্য আইন অনুযায়ী 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 5 লাখ পর্যন্ত জরিমানা আছে। তা আমি আবার জানতে চাইলাম যে আপনি কতজন জরিমানা করেছেন, মৎস্য দপ্তর কতজন কারাদণ্ড দিয়েছে, এই তথ্য আছে? মন্ত্রী মহোদয় আবার বিনীত স্বরে জানালেন ওনার কাছে তথ্য নেই, মৎস্য দপ্তরের কাছ থেকে তথ্য নিয়ে আসতে হবে। আমি অবাক হয়ে যাই, ধান নাই, তরলার নাই, নিধিরাম সর্দার পশ্চিমবঙ্গে পরিবেশ দপ্তর চালাচ্ছেন, কে কি করছে তার সম্পর্কে তার কোনো ধারণাই নেই, অথচ তিনি পরিবেশ দপ্তরের মন্ত্রী। আমি শুধু এইটুকু বলবো, আপনারাও অল্প ছোট ছোট বক্তব্য চান, শুধু এইটুকু বলবো, তৃণমূল কংগ্রেস আর লুট করার জায়গা খুঁজে পাচ্ছে না, তারা এখন লুট করছে প্রকৃতি আর পরিবেশ। আজকে শুধু দক্ষিণ এবং উত্তর 24 পরগনায় জলাশয়ের চরিত্র বদল করে এই লুটের একটা অংশবিশেষ আপনাদের কাছে তুলে দিলাম সদনের মধ্যে দাঁড়িয়ে, যেখানে খোদ মন্ত্রী জানেন না যে কোথায় কত জলাশয় বুঝিয়ে কি ধরনের কাজ কারবার হচ্ছে। দ্বিতীয় বিষয়, আমি মেনশন করবে উল্লেখ করবে মন্ত্রীর কাছে রাজ্য সরকারি কর্মচারীরা তারা স্বাস্থ্য নিয়ে কি বিশেষ সুবিধা পান,
ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে 2008 রাজ্য সরকারি স্বাস্থ্য কর্মচারীরা রাজ্য সরকারের কর্মচারীরা আমাকে অনুরোধ করেছিলেন যে আপনি একটু বিধানসভায় বলবেন বেসরকারি হসপিটালে ভিজিট হচ্ছে 250 টাকা। হসপিটালে বেসরকারি হসপিটালে চিকিৎসকদের কাছে ওনারা যখন যান তখন রাজ্য সরকারি কর্মচারীদেরকে দেখে ভূত দেখার মতন আটকে ওঠে, আর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম হচ্ছে সেই ভূতের নাম। ওনারা যদি এই হেলথ স্কিমের অন্তর্গত হয়ে বেসরকারি চিকিৎসকরা দেখেন তাহলে 250 টাকা পাবেন। যিনি বেসরকারি নার্সিংহোমে 1000 টাকা তার ফিস, তিনি 250 টাকায় চিকিৎসা করবেন কেন? ফলে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের সামনে এই ডেইলি দেখানোর ভিজিট তার দরজা বন্ধ হয়ে যায়। এবার আসুন, ভর্তি হতে চাচ্ছে, ভর্তি হওয়া তো আরো মারাত্মক বিষয়। ভর্তি হওয়ার কথা বললেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যেগুলো লাইসেন্স প্রাপ্ত যে হসপিটালগুলো আছে সেই বেসরকারি নার্সিংহোমে গেলে সেখানে তারা অর্থাৎ কর্তৃপক্ষ সরকারি কর্মচারীদেরকে একটাই কথা বলেন, সেটা হচ্ছে সিট নেই, মানে আসন নেই, অতএব আপনি আসুন। অর্থাৎ যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি প্রায় তুলে দিয়েছেন, সেই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্গত সরকারি কর্মচারীদের এই দুর্ভোগ আমি তুলে ধরেছি বিধানসভায়। স্পিকার সাহেব তিনি এই বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে তিনি বলেছেন বিষয়টিকে দেখবার জন্য। আর আমিও শুধু এইটুকু বলবো, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় রাজ্য সভাপতিকে হাফমন্ত্রী বলেছিলেন। এই চন্দ্রিমা ভট্টাচার্য কোন কোন জায়গায় হাফমন্ত্রী ফুলমন্ত্রী, এইটা একটু মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার দরকার বলে আমি মনে করি। আসলে মুখ্যমন্ত্রী যাকে খুশি যখন যা খুশি বলেন, এটা মেনে নেওয়া যায় না। তবু আমি আশা করি যে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া রাজ্য সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে প্রয়োজনীয় পরিবর্তন আনবেন, এটা আশা রাখি। আমার শেষ কথা, যেটা একজন হেলথ অ্যাক্টিভিস্ট বা স্বাস্থ্য সম্পর্কে কাজ করেন এরকম ভদ্রলোক উৎপল রায় মহাশয় তিনি আমার কাছে এসেছিলেন। আমি পুরো বিষয়টি ডক্টর লাহিড়ীকে দিয়েছি। আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে আছে যে সরকার যদি কোনো জমি বেসরকারি হসপিটাল তৈরি করতে দেয় তাহলে বেসরকারি হসপিটাল কর্তৃপক্ষ 20% রোগীকে বিনামূল্যে পরিষেবা দিতে বাধ্য থাকবে। 2018 সালের পর থেকে আমি জানতে চেয়েছিলাম যে 2018 সালের পর থেকে কজন রোগী এই স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন বিনামূল্যে, যে সমস্ত বেসরকারি হাসপাতালে এই জমি সরকার দিয়েছে। দুর্ভাগ্যবশত সেই তথ্য ওনাদের কাছে নেই। সদনের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে আরটিআই করে তথ্য নাও। যদি আরটিআই করেই তথ্য নিতে হয় তাহলে মন্ত্রীদের আর দপ্তরে আসার কি দরকার? তারা আরটিআইয়ের চিঠির উত্তর তৈরি করার জন্য নিজেরা নিজেদের দপ্তরে বসে থাকুন। আজকে প্রমাণিত হয়ে গেল এই রাজ্যের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরাও তাদের দপ্তর সম্পর্কে তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের ইনফরমেশন অত্যন্ত কম। এবং এর সাথে আরও একটি প্রশ্ন গভীরভাবে উঠে এসছে, সেটা হচ্ছে দপ্তরের অফিসাররা ইচ্ছে করে মন্ত্রীদেরকে জানান না, না মন্ত্রীদেরকে অনুমতি নিয়েই এই রাজ্যে পরিবেশ থেকে স্বাস্থ্য যে লুট হচ্ছে সেই লুটটাকে আজকে বিধানসভার অভ্যন্তরে আমরা তার মুখোশ খুলে দিয়েছি। আমি আমার ওনার আর কোনো আবেগ কাজ করবে না। এই ভাষায় কথা বলি, সেই ভাষায় কথা বলি,
বাংলা গোয়ায় কথা বলি, ওখানে গিয়ে এ সমস্ত অনেক হয়েছে। এইবার আপনি দয়া করে একটি ভাষায় কথা বলুন যে এবার বিদায় দাও গোমা। ফলে এবার পশ্চিমবঙ্গের মানুষ আপনার হাত থেকে নিস্তার পেতে চাইছে। দয়া করে এই 2011 পরবর্তীতে আপনার অনেক ভাষা জ্ঞান আমরা শুনেছি, এবার আপনি চেয়ার ছাড়ুন, এটাই পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। বলছি, মুখ্যমন্ত্রী আজকে বললেন ওবিসি নিয়ে বক্তব্য রাখাকালীন মুসলমানদের মধ্যে বা সংখ্যালঘুদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে, এ ক্যাটাগরি বিতে চলে গেছে, বি ক্যাটাগরি এতে চলে গেছে। যতদূর আমার ধারণা, আদালতে আরেকবার এই ওবিসি এবি নিয়ে এই রাজ্যের সরকার ভর্ৎসিত হতে চলেছেন। সেটাকে সামনে রেখে তড়িৎ গতিতে তিনি যে সার্ভে ইত্যাদি করেছেন সেইগুলো যে সঠিক পদ্ধতিতে করেননি সেটা বুঝতে পেরে তিনি এই কথা বলেছেন। ওনার কথাতে দুটো জিনিস পরিষ্কার হয়েছে। এক, জন্মসূত্রে যারা হিন্দু, তারা মাহিষ্য হোক, গোয়ালা হোক কি বণিক হোক, অন্যান্য সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরকে বঞ্চনা করেছেন। এখন মুসলিমদের মধ্যেও যারা জন্মসূত্রে মুসলিম অনগ্রসর, তাদের নিয়েও প্রশ্ন ওঠাতে তার প্রায়োরিটি যে শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম, সেটাকে তিনি সবার সামনে প্রকাশ্যে নিয়ে এসছেন। তবে যাই করুন না কেন, এটা একটা বিচারাধীন বিষয়, আমরা আদালতের নির্দেশের দিকে তাকিয়ে থাকব। মুসলিমদের নিয়ে 2 নম্বরই করলে লাথি মেরে খাদে ফেলে দেবো, তহা সিদ্দিকী বলছে। সেটা ওনাদের জবাব দেওয়ার বিষয়। কাসেম সিদ্দিকীকে তৃণমূল দলে দিল তাই? আমি তো জানি না, দুটো চেয়ারম্যানও করছে দেখলাম মাইনরিটি কমিশনের, সেগুলো এর জন্য কিনা। তবে সেদিন আমি এখানে হুমায়ুন কবির সাহেব, তাকে একটি প্রশ্ন করেছিলাম। তিনি তো মুসলিম সম্প্রদায়ের একজন উজ্জ্বল ব্যক্তি। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে মুখ্যমন্ত্রী যখন আপনাদেরকে দুধেল গাই বলেন তখন আপনি চুপ করেছিলেন কেন, আপনারা চুপ করে থাকেন কেন? আসলে একটা সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে তিনি সেই সম্প্রদায়ের দুষ্কৃতীদের হাতে বোমা ধরিয়ে দিয়েছেন। ফলে সেই সম্প্রদায়ের ভালোর বদলে উনি যে খারাপ করছেন, সেটা ওই সম্প্রদায় জন্মসূত্রে মুসলিম তাদের যারা উজ্জ্বল ব্যক্তিত্বরা রয়েছেন তাদের মনে হয় আরো বেশি করে সামনে নিয়ে আসা উচিত। খিদিরপুরে প্রায় 1000 দোকান পুড়ে গিয়েছে আগুনে, আর মুখ্যমন্ত্রী সেখানে গেলেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ, এবং যাদের দোকান সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে তাদের 1 লক্ষ টাকা, আর যাদের কিছুটা পুড়েছে তাদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। দেখুন, পুরো বিষয়টি আমি আগে জেনে নিই। আমি দেখেছি এটা অত্যন্ত দুঃখজনক যেভাবে এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলেন। দমকল নিয়ে যে অভিযোগ উঠেছে তাতে মুখ্যমন্ত্রীর এই ক্ষতিপূরণ দেওয়া আর দমকলের ব্যর্থতার কারণে তাদের সমস্ত সম্পত্তি হারানো, এটা মনে হয় সামঞ্জস্যপূর্ণ হয়নি। আমি আশা রাখি যে ব্যবসায়ীরা নাদের মতন কথা, তাদের কথা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে তুলে ধরবেন এবং মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে কি করেন সেটার দিকে আমি তাকিয়ে আছি। সরকারকে চোরেদের সরকার বললেন, কি আশ্চর্য! আপনাদের মুশকিল হয় কি, মুখ্যমন্ত্রীর বাণী শুনতে শুনতে আপনাদেরও মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আরে যে দলের মুখ্যমন্ত্রী, তার দলেরই মন্ত্রীরা তার চেয়ারের পাশে বসে থাকতো, এখন তারা সব জেলে কাটিয়েছে। এখন সেই মুখ্যমন্ত্রী অন্যদেরকে বলছে চোরেদের সরকার, যাদের কোনো মন্ত্রী আজ পর্যন্ত দুর্নীতির দায়ে জ্বলে যায়নি। ফলে একটা কাঁঠালের আমসত্ত্বকে নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করার বা কথা বলার দরকার নেই। ভবিষ্যতে আরও কে বা জেলে না যায় আপনারা সেটাই দেখুন। মাহেলগ্রামের হত্যাকাণ্ডের 55 দিনের মাথায় আজকে কেন্দ্রের ভূমিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। হত্যাকারীরা কোথায় গিয়েছেন, কিভাবে ঘটনা ঘটলো, যুদ্ধবিরতি কাদের চাপে হলো, এই সমস্ত প্রশ্ন তুলে কেন্দ্রের ভূমিকা নিয়ে আবারও জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন, আমি অভিষেক বাবুর মন্তব্য এক ঝলক দেখেছি। তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি তার কথা বলতেই পারেন। অভিষেক বাবুর বক্তব্যের প্রথম দিকটা অন্তত এটা ছিল যে কতজনের সমর্থন আমার দেশ পেল। আমি এইটুকু আশা রাখি যে অভিষেক বাবু তিনি নিজেকে একজন ম্যাচিওর লিডার, তিনি আমার থেকে অনেক দিন এই সংসদীয় জীবনে রয়েছেন,
কিন্তু তার বক্তব্যের ম্যাচুরিটি খুঁজতে গিয়ে আমি দেখলাম যে বিদেশে তিনি স্ক্রিপ্ট পড়েছেন, দেশে এসে তিনি নিজের কথা বলেছেন। দেশে নিজের কথা বলতে গিয়ে তিনি হয়তো ভেবেছিলেন যে সারা বিশ্বের দেশগুলো হাত তুলে আমরা সমর্থন করব, এইরকম কিছু একটা তিনি আশা করেছিলেন। কিন্তু কেন্দ্রের সরকার সংসদীয় দল পাঠিয়েছিল আমাদের সারা বিশ্বে ভারতবর্ষের পক্ষে সমর্থন তৈরি করার জন্য, আত্মবিশ্বাস দেওয়ার জন্য। এই ক্ষেত্রে সংসদীয় দলগুলি সম্পূর্ণ সফল বলে আমি মনে করি, আমি আশা করি অভিষেকবাবু এটা মনে করেন। দ্বিতীয় বিষয় বলেছিলেন যে এতদিনেও কেন ধরা পড়েনি, যথার্থ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি শুধু এইটুকু বলবো যে এই ব্যাপারে কেন্দ্রের সরকার, দেশের সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন, এটা ঠিক। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারা ধরা পড়লে সারা দেশের মানুষ, অভিষেকবাবু থেকে শুরু করে আমরা সবাই খুশি হব। কেন্দ্রের সরকার ধরা পড়ার চেষ্টাও যেরকম চালাচ্ছে, তার সাথে সাথে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য সুরক্ষাকে দৃঢ় করছে। ফলে দুটোকে তুল্যমূল্য বিচার করেই মন্তব্য করা প্রয়োজন বলে আমি মনে করি। আজকে করে আমরা দেখছিলাম যে ওষুধ পাচারের অভিযোগ সামনে আসছিল, এবার এনআরএসে ফার্মাসি তিনি ওষুধ লিখে দিচ্ছেন, কিন্তু এই কাজটা তো অ্যাকচুয়ালি চিকিৎসকের করার কথা। দেখুন, আজকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের উপরে আলোচনা হচ্ছিল। বিভিন্ন বিধায়করা, শাসক দলের তারা বক্তব্য রাখছেন। আমি শুধু আপনাদেরকে বলি এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতখানি ভঙ্গুর। রাজ্য কর্মচারীদের স্বাস্থ্য বিমা আছে। এই স্বাস্থ্য বিমাতে একজন ডাক্তার বেসরকারি হসপিটালে দেখাতে গেলে তার ভিজিট মাত্র 250 টাকা এটা প্রেসক্রাইব করা আছে। আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি এই ভিজিটে কোনো ডাক্তার বেসরকারি নার্সিংহোমে পাবেন না। ফলে সমস্ত কিছুটাই আর্থিক সংকটে ভোগা এই সরকার, তারা যথার্থ লোক দিতে পারছে না। মেডিকেল কলেজ, হসপিটালগুলিতে জাল ওষুধ পাচারের মতন ঘটনা ঘটছে। আর এই রাজ্যে অসুস্থ রোগীদের দক্ষিণ ভারতে যাওয়ার প্রবণতা বাড়ছে। আমার মনে হয় বিশেষ চশমা পরে থাকা তৃণমূল কংগ্রেসের বিধায়করা বা রাজ্যের মুখ্যমন্ত্রী তারা স্বাস্থ্যের ভগ্নদশা দেখতে পাচ্ছেন না। দেখুন, পুলিশ আর এর থেকে বেশি কি করতে পারে? যে পুলিশ নিজের মা, বউ তাদেরকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা শোনার পরেও অ্যাক্ট করতে পারে না, সেই পুলিশ পোশাক পরে আছে না পোশাক পরে নেই এইটা কেউ বলতে পারবে না। পশ্চিমবঙ্গ পুলিশের পোশাক, সব পুলিশ খারাপ নয়, ক্ষমা চেয়েই শুধু বলছি, পশ্চিমবঙ্গের পুলিশের পোশাকের নাম দেওয়া উচিত দলদাস পোশাক। ফলে সেই দলদাস পোশাক পরে তৃণমূল কংগ্রেসের নির্দেশ সেটা মান্য করা ছাড়া আর কোনো কিছু করা সম্ভব নয়। ফলে সার্চ ওয়ারেন্ট ছাড়াই তারা বাঁকুড়ায় বিজেপি দপ্তরের তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছে। এক হচ্ছে যে ডাক্তাররা যাদের পোস্টিং নিয়ে বিতর্ক ছিল তারা আজকে গেছিল এবং হাইকোর্টও জানতে চেয়েছে যে কোন যুক্তিতে তাদেরকে এরকম অনেক দূর দূর জায়গায় পোস্টিং করা সরকারের কাছে জানতে চেয়েছে। না দেখুন, এই হাইকোর্টের জানতে চাওয়া, একজন সাধারণ নাগরিক হিসাবে হাইকোর্টকে তো আমি বলতে পারি না, কিন্তু আমি শুধু এইটুকু বুঝি একটাই যুক্তিতে দূর দূর জায়গায় পাঠানো হয়েছে, তারা সরকার বিরোধিতা করেছে। ফলে সরকার বিরোধিতাটাই হচ্ছে এই রাজ্যে আপনি সেন্টারে থাকবেন না সেন্টার থেকে দূরে যাবেন। আগেই আমি বলেছিলাম এই রাজ্যে সরকারি আধিকারিকদের এরা যদি চুরি করে তাহলে প্রমোশন পাবে, আর এরা যদি চোরের প্রতিবাদ করে তাহলে ডিমোশন হবে। তারই উদাহরণ হচ্ছে ডাক্তারদের দূরে পোস্টিং। অভিষেক একটা প্রশ্ন তুলেছেন যে অকুপাইড কাশ্মীরকে হাতের মধ্যে পেয়েও কেন আমরা ছেড়ে দিলাম। দেখুন, অভিষেকবাবু সামরিক বিশেষজ্ঞ হয়েছেন বলে আমার তো জানা নেই,
এর আগে 90,000-এর বেশি সৈন্যকে ধরা পড়ার পরেও আমরা এই কাজ করতে পারিনি। শুধু এইটুকু বলতে পারি অভিষেক বাবুকে যে এতদিন ভারতবর্ষ ছিল সন্ত্রাসের আঘাতপ্রাপ্ত দেশ হিসাবে, এই ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যাঘাত করার দেশ হিসাবে সামনে এসছে। ফলে আজ নয় কাল আমি আশা রাখি পিওকেও ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে। আজকে চাকরিহারা শিক্ষকরা তারা বিধানসভা অভিযানে ডাক দিয়েছিল, তাদেরকে আটকে দেওয়া হয় আজ রাস্তায়, এবং তাদের দাবি যে আমরা যাবই, আমরা ছাড়ছি না। আমি জানি না ওই জন্যই আজকে মুখ্যমন্ত্রী অস্থির চিত্তে ছিলেন কিনা। ওনারা আসলে কোন মুখে উনি ওনাদের সামনে দাঁড়াবেন, কেননা মুখ্যমন্ত্রীর অনুচররাই তো এই চাকরি চোর হিসাবে চিহ্নিত হয়েছেন, এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎকে শেষ করেছেন। আপনারা শুনলে অবাক হবেন, এই যোগ্য চাকরি হারারা, তাদের কিছু ছেলে, আমি রাস্তায় চা খাচ্ছিলাম, ওরা আমাকে দেখে সামনে এসে বলল যে শঙ্করদা বিয়ে করেছি, আমাদের সন্তান হয়েছে, বাড়ি লোন দিয়ে বানিয়েছি, তুমি কি বলতে পারো যে আমাদের বেঁচে থাকার রাস্তা কি, নাকি আমাদের আত্মহনন করার ছাড়া আর কোনো রাস্তা নেই? আমরা চাকরি প্রার্থীদের, যোগ্য চাকরিহারাদের প্রতি সহানুভূতিশীল। আদালত আমাদের দেশের সর্বোচ্চ জায়গায় আছে। আমি শুধু এইটুকু বলি, তাদের মানসিক, তাদের যে ভাবনা, সেই ভাবনার সাথে আমরা একেবারেই সহানুভূতিশীল। তার কারণেই আজকে আমরা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম। আমি বলে দিয়ে চলে, অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের আরেকটা বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে চিঠি দিয়ে বলেছে আমরা পরীক্ষা দেব না। এই ব্যাপারে আমি কোনো মত প্রকাশ করব না। আমি শুধু চাই যেন কোনো যোগ্য চাকরিহারা তার জীবন সংশয় না হয় এবং তাদের জীবনে যেন অন্ধকার না নেমে আসে। এই বিষয়ে সরকার এবং মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে, কারণ মুখ্যমন্ত্রীর অনুচররাই এই চুরি করেছেন। ফলে চোরদেরই হচ্ছে চোরের, এবং চোরদের দল তৃণমূল কংগ্রেস, তার মাথা মুখ্যমন্ত্রী, তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। থেকে দাবি উঠেছে আজকে বিশাল সমাবেশে যে অবিলম্বে ছাত্র ভর্তিটাকে ত্বরান্বিত করতে হবে, কারণ 1.5 মাস হয়ে গেল রেজাল্ট বেরোনোর পর, এখনো কলেজগুলোতে পোর্টাল পর্যন্ত চালু করা হয়। এ ব্যাপারে আমি প্রশ্ন তুলেছিলাম শিক্ষামন্ত্রীকে। আমি এটা বলেছিলাম যে গতবার 19শে জুন থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। আজকে কত তারিখ? আজকে 16 তারিখ। আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলাম 19শে জুনের মধ্যে যাতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। আমি শুনেছি এর মধ্যে শুরু হবে। শুরু যদি না হয় তাহলে নিশ্চিতভাবে আমরা এই ব্যাপারে আমাদের সদনে এই নিয়ে আলোচনার দাবি করব। আর যে কোনো ছাত্র সংগঠন ছাত্র ভর্তির দাবি করতেই পারে। এবিভিপি এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এসএফআই এর আন্দোলন নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে আসার পর বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার ব্যবসায়ী, বলছেন যে এই ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীকে দিলেন 1 লাখ টাকা, সেটা দিয়ে তাদের কী হবে? এই কথাই আমি বলেছিলাম যে দমকলের দুর্বলতা, গাফিলতির কারণে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়েছেন। তাদেরকে 1 লক্ষ টাকা দিয়ে কি তিনি ক্ষতিপূরণ যথার্থভাবে দিলেন? ফলে ব্যবসায়ীদের ক্ষোভ যুক্তিসঙ্গত এবং এই ক্ষোভের সাথে আমরা সহমত। ধন্যবাদ।